আজকের আমাদের এই ক্লাসটা হচ্ছে লাস্ট ক্লাস গ্রামার অপশনের। বেসিক গ্রামার প্রথমে শেষ হয়েছে, তারপর হচ্ছে যে একাডেমিক স্টাইল যে রাইটিং ছিল সেখানে যে গ্রামার গুলো ছিল সেগুলো আজকে দিয়ে শেষ হবে। এরপরে হচ্ছে আমরা স্যাম্পল আনসার গুলো দেখবো। আমি কিভাবে ইন্ট্রোডাকশন লিখতে হয় সেটা তো দেখাইছি অলরেডি বডিতে। তারপর হচ্ছে যে আমরা কনক্লুশন কিভাবে লিখবো সেগুলো দেখানো হয়ে গেছে, এবং ইনফর্মাল এবং ফর্মাল রাইটিং এর মধ্যে যে পার্থক্যগুলো সেগুলো দেখাইছি। এখন আজকের এই ক্লাসের পরে আমরা একবারে চলে যাব স্যাম্পল। যেমন আইএলটিএস এর রাইটিং এর দুইটা পার্ট থাকে। পার্ট 1 এ থাকে টেবিল থাকে, ফিগার থাকে, যেমন লাইন চার্ট থাকে, বার চার্ট থাকে, পাই চার্ট থাকে, টেবিল এগুলো লিখতে হয়। আর হচ্ছে টাস্ক 2 তে যেটা থাকে সেটা হচ্ছে তোমার এসে থাকে। হ্যাঁ, তো একাডেমিক যে স্টাইল এসে সেগুলো তো দেখাইছি। তো পরে ক্লাসগুলোতে হচ্ছে যে এসে কত প্রকার থাকে, কয় ধরনের এসে থাকে, এবং সেই এসে গুলোকে কিভাবে আমরা লিখবো। তো এই গ্রামার পার্ট গুলো যেগুলো যারা মিস করছে তারা পরবর্তীতে বুঝতে অনেক কঠিন হবে। এবং একটা বিষয় খালি মুখস্থ করলে হবে না, লেখা শিখতে হবে, কারণ মুখস্থ করে কোনো লাভ নাই। আইএলটিএস এর পরীক্ষার সময় হচ্ছে যে কখনো কমন বলতে কোনো কিছু নাই, নিজের মতো করে লিখে দিয়ে আসতে হবে। এবং যদি ভালো করে লিখতে না পারি তাহলে হচ্ছে যে ওই ভালো একটা স্কোর আসবে না। আর ভালো স্কোর আসার জন্য অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং লাগবে। তো আজকে যেটা শিখাবো সেটা হচ্ছে লাস্ট, যে কিভাবে অ্যাচিভিং গুড কোহেশন ইজ থ্রু ওয়ার্ড চয়েস। আজকে শিখাবো কোহেশন বলতে কি বুঝো? ফিজিক্সে তো আমরা পড়ে আসছি। কোহেশন বলতে কি বুঝো? ভাই সমশক্তি, মানে সমতা, একসাথে যেটা সমশক্তি বা একসাথে বলতে, হ্যাঁ, ফিজিক্স এরকম বোঝায়, সহজ কথা লেগে থাকা বোঝায়, আটকে থাকা কোনো কিছুর সাথে এরকম কিছু বোঝায়। ঠিক আছে? তো এখানে একাডেমিক রাইটিং এ আসলে এই কোহেশন বলতে কি বোঝাচ্ছে? ভাই ওয়ার্ডের সাথে ওয়ার্ডের কোনো সামঞ্জস্যতা এরকম কিছু বোঝাচ্ছে? সামঞ্জস্যতা বলতে আমি তোমাদের প্রথম দিকে বলছি একাডেমিক রাইটিং হচ্ছে ইয়া থাকবে একটা মানে লজিক্যাল ফ্লো থাকবে, একটার পর একটা কানেক্টেড। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলছিলাম যে তুমি শুরুতে যদি ভাইয়া গান শুরু করো, মাঝখানে যা ডিজে বললা, শেষে যা পল্লী গীতি করে শেষ করলা, কোনো কনসিস্টেন্সি কিন্তু নাই। তো এই লেখার মধ্যে একটা লজিক্যাল ফলো থাকতে হবে। তুমি যা চাইলে যার মতো করে লিখে দিস তা না। যেমন ইন্ট্রোডাকশনে আমরা শিখাইছি, ইন্ট্রোডাকশনে বলে আসছি, যেমন ইন্ট্রোডাকশন একটা আউটলাইন দিয়ে দেওয়া হয়, বা ইন্ট্রোডাকশন সুন্দর করে আমরা একটা ক্লিয়ার আউটলাইন দেই যে আমি কি লিখবো বা কি বলবো। হ্যাঁ, তো সেটা কিন্তু বডিতে যায়। তুমি ইন্ট্রোডাকশনের শুরুতে যেটা বলবা যে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব, বডিতে গিয়ে সেই ওই একই জিনিসগুলোই থাকবে, এবং কনক্লুশনে যায় ওই জিনিসগুলোরই হচ্ছে সামারি করতে হবে। তো এই যে ব্যাপারটা, সেটা কিভাবে করা যায়, এটা করার জন্য আজকে আমি দেখাবো। এক হচ্ছে ওয়ার্ড চয়েস, শব্দ চয়নের মাধ্যমে কিভাবে করা যায়। দ্বিতীয় হচ্ছে যে আমার ডেমনস্ট্রেটিভ যে প্রোনাউন আছে, দিস অথবা দিস, হ্যাঁ, যে মানে সিঙ্গুলার এবং প্লুরাল, এটাও কিভাবে ব্যবহার করা যায়। প্লাস হচ্ছে সামারি ওয়ার্ডস ব্যবহার করে কিভাবে সুন্দর করে মানে শুরু থেকে শেষ পর্যন্ত একটা কোহেশন একটা নিয়ে আসা যায়। এই কোহেশন বলতেই বোঝাচ্ছে যে একটা লজিক্যাল, এখানে যেটা বোঝাচ্ছে একটার সাথে একটা তার লেগে থাকবে, মানে সামঞ্জস্য থাকবে লেখার মধ্যে। ঠিক আছে? তো এই জিনিসটা খুবই দরকার। কেন দরকার এখানে আমরা দেখি। এইখান থেকে শুরু করে যদি এই পর্যন্ত আমরা হচ্ছে যে পড়ি, সেখানে যেটা জিনিস এখানে কিছু কোশ্চেন আছে। তো আমরা আগে একটু পড়ে আসি। এখানে বলছে as the population ages, people can expect to spend a longer proportion of their lives as pensioners. So the quality of life among older people has therefore become a focus of attention. A number of measures can be taken to ensure that the elderly can enjoy life after retirement. আচ্ছা, এইটুকুর মধ্যে মেইন আইডিয়াটা কি আসলে? এখানে এই পর্যন্ত যদি আমরা পড়লাম, এখানে কোনো মেইন আইডিয়া আছে? বা পরেরটুকু আমরা টোটালটাই পড়ি, পড়লে আরো সুবিধা হবে। পরে আমি বলতেছি, এখানে বলে আসলাম যে নাম্বার অফ মেজার্স ক্যান বি টেকেন টু এনশিওর দ্যাট দ্য এল্ডারলি ক্যান এনজয় লাইফ আফটার রিটায়ারমেন্ট। One of the most important measures is to make sure people of working age are setting aside enough funds for when they retire. This could be done through a government scheme such as the National Insurance System in the UK,
through employer contributions or through compulsory private pension plans, saving sufficient sums of money would ensure that the burden of looking after elderly people doesn't fall entirely to the younger generation. However, savings alone would probably be insufficient to guarantee a good retirement for all. Another measure that should be taken is to invest properly in the healthcare services so that they are able to cope with the demands of an increasingly frail section of the population. এইটুক যে আমরা পড়ে আসলাম, বুঝতে পারতেছি এখানে অবসর যারা হয়, অবসরে হয়ে গেলে তো আমার বিশেষ করে বয়স যখন হয়ে যায় মানুষ অবসর হয়, অবসর হয়ে গেলে তাদের দায়িত্ব ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এখানে বুঝাচ্ছে। হ্যাঁ, তো সেটা নিয়ে যাওয়ার জন্য, তাদের লাইফটাকে সিকিউর করার জন্য যে পদক্ষেপের কথাগুলোই বলতেছে। এখানে প্রথম সেন্টেন্সে আমরা উত্তর যদি দেই, কোন সেন্টেন্সটা এখানে মেইন আইডিয়া বলতেছে? পুরো টেক্সট এখান থেকে আমরা এই পর্যন্ত যে পড়লাম রিডিং, তো মেইন আইডিয়া কোনটা? ভাইয়া ওই যে ভাই- নাম্বার অফ মেজার্স ক্যান বি টেকেন। হ্যাঁ ওই এক্স্যাক্টলি। লাইনটা ভাই। তাহলে এই জায়গাটাতে আমরা বলে আসলাম যে আমি কয়েকটা পদক্ষেপ নিতে পারি। এখন তারপর বলছে হুইচ কিওয়ার্ড has the writer repeated in order to make the organization of the passage clear? কোনটা দিয়ে? মেজর ওয়ার্ডটা। মেজার। আচ্ছা, এখানে মেজার্স দিয়ে কিন্তু সে ক্লিয়ার করে দিছে। যেমন এখানে বলছে one of the most important measures, তারপরে আবার another measures, এরপরে যদি আরো মেজার্স থাকে, তার মানে তুমি এই প্যারাগ্রাফে শুধুমাত্র তুমি একটা মেজার্স নিয়ে কথা বলতেছো, আরেকটা মেজার্স নিয়ে তুমি এখানে বলতেছো, কারণ তুমি প্রথমে একটা আউটলাইন দিয়ে আসছো যে তুমি কয়েকটা পদক্ষেপ নেওয়া যেতে পারে, সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেটা সেটা তুমি বলতেছো। পরের লাইনে শুরুতে দিতে হয় another measure, তার মানে রিডাররা বুঝবে যে তুমি প্রথম এই প্যারাগ্রাফে তুমি একটা মেজার নিয়ে কথা বলছো, পরেরটাতে তুমি আরেকটা কথা বলতেছো। তার মানে বলছে in which sentences does this repetition occur? এই তো প্রথম সেন্টেন্স যেটা বললাম another measure, এই দুইটা সেন্টেন্সে সুন্দর করে বলছে। তারপরে what words and expression has the writer used to avoid repeating the word pensioners? এটা কে বলতে পারবে? pensioners যে শব্দটা আছে, ওই যে এল্ডার Elder- পিপল বলতে বোঝাচ্ছে। তারপরে ওল্ডার পিপল তারপর বলছে। ফ্রেল সেকশন অফ দ্য পপুলেশন, এটাও তো সে পেনশনারদেরই বোঝাচ্ছে, মানে আমাদের সিনিয়র সিটিজেনদের। হ্যাঁ। তাহলে এখানে তোমার হচ্ছে যে দেখো সে কিন্তু বারবার সে রিপিটেশন করে নাই। আমরা যদি বারবার রিপিটেশন করি একটা লেখার মধ্যে, এক শব্দ বারবার নিয়ে আসি, বা লেখাটা অল্প বেশি না 250 ওয়ার্ডের মধ্যে, কিন্তু লেখাটা হবে কনসাইজ, ঠিক আছে? আর ফরম্যাট ফলো করলে মনে করো হয়। তো এখানে ওল্ডার পিপুল, দ্য এলডারলি ইউজ করছে, এখানে আবার হচ্ছে যে এলডারলি পিপুল ইউজ করছে, আবার ইনক্রিজিংলি ফ্রেল সেকশন এখানে বুঝাচ্ছে, পপুলেশন বলছে, এখানে দুর্বল বুঝাচ্ছে, তার মধ্যে সেখানে হচ্ছে তোমার রিটায়ারমেন্টের কথা বলতেছে। তারপরে হচ্ছে তোমার what words and expressions has the writer used to avoid repeating the word funds? এখানে কিন্তু ফান্ডের কথা বলছে, এখানে রিপিট না করে বারবার ফান্ড সে কিছু কথা বলছে। কি কি? সেভিং সামস অফ। এক্স্যাক্টলি, ঠিক আছে। তাহলে এই যে কি করতেছে, একই জিনিস বারবার রিপিট করতেছে না, এগুলো হচ্ছে কিওয়ার্ডস, তোমাকে সুন্দর ক্রিয়া করতে হবে। সবচেয়ে বড় জিনিস একদম ক্লিয়ার, সে শুরুটা করছে, সে প্রথম দিকে আউটলাইন দিয়ে আসছে কয়টা মেজার্স নিবে, পরের প্যারাগ্রাফে সে বলেই দিছে এটা গুরুত্বপূর্ণ একটা মেজার্স নিয়ে কথা বলতেছে, পরে এইভাবে বলতেছে যদি আরো থাকে তাহলে আরো বলবে, শেষে কনক্লুশন সে বলবে, টানবে। তার মানে একটা লেখার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত একটা সিকোয়েন্স আসছে, একটা কোহেশন একটা চলে আসছে, এর সাথে লজিক্যাল ফ্লো আসছে, ঠিক আছে? আর যদি সে প্রথমে মানে একভাবে লেখছে তারপরে সে গদাগদ লিখেই আছে, বিষয়টা এরকম না। এবং পাশাপাশি শব্দ চয়নের যে ব্যাপারটা সেটাও দেখলাম যে বারবার রিপিট না করে সেটাকে কিছু সিনোনিমস ব্যবহার করা। এক্সাম টিপটা কি? সেক্ষেত্রে হচ্ছে ইউজ রিপিটেশন অফ কিওয়ার্ডস স্ট্র্যাটেজিক্যালি। তার মানে কিওয়ার্ডস গুলো আমরা রিপিট করতে পারবো, কিন্তু সেটা সিস্টেমিক ভাবে করতে হবে। It can be effective to repeat 2 or 3 times words that link back to the main argument and that make the structure of your response clear. Then use synonyms for other words or expressions that you may need to repeat throughout your text. তাহলে এখানে হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি ইউজ করতে হবে, বারবার একই জিনিসটা একটু মানে ভিন্নভাবে 2-3টা চেঞ্জ করলেই হবে, ঠিক আছে? এইভাবে করতে হবে। এখন আমরা আরেকটু শিখবো কিভাবে আরো কোহেশন আনা যায়।
তো এখানে বলছে যে লুক এট দ্য টাস্ক 2 কোশ্চেন বিলো, এটা একটা টাস্ক 2 কোশ্চেন, এই ধরনের কোশ্চেন থাকে, তারপরে আমাদের হচ্ছে যে 250 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। সেটা হচ্ছে যে নেক্সট ক্লাসে তো আমি দেখাবো যে কত ধরনের ইয়া থাকে, এসে থাকে, এবং কিভাবে সেগুলোকে আনসার করতে হয়। তো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে। তো এখানে বলছে যে নোটিস হাউ দ্য কিওয়ার্ডস অব্লিগেশনস হ্যাজ বিন রিপিটেড। তাহলে এখানে অব্লিগেশনস আছে যে হোয়াট আর দ্য অব্লিগেশনস অফ ইয়াঙ্গার ফ্যামিলি মেম্বার্স টুয়ার্ডস ওল্ডার রিলেশনস। ঠিক আছে, এই অব্লিগেশনস গুলা কি কি, সেগুলা এই অব্লিগেশনটাকে রাইটার রিপিট করছে, যেহেতু এটা কিওয়ার্ডস, এটা তুমি চেঞ্জ করতে পারবা না, কিন্তু সেটা কিভাবে রিপিট করছে সেই স্ট্র্যাটেজিটা কি সেটা আমাদের জানতে হবে। এবং এখানে বলছে রাইট সিনোনিমস, যেমন এখানে ইয়ঙ্গার ফ্যামিলি মেম্বার্স আর একটা হচ্ছে ওল্ডার রিলেশনস। তাহলে এই যে ইয়ঙ্গার ফ্যামিলি মেম্বার্স এবং ওল্ডার রিলেশনস, এই দুইটা আমি বারবার না ব্যবহার করে যদি কি বলে কয় আমি যদি চেঞ্জ করতে চাই, আমি যদি পরিবর্তন করে যদি লিখি, তাহলে লেখাটা অনেক সুন্দর হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, একটু যদি লিখি, প্রথম দিকে যে বললাম শুরুর দিকে সে ইন্ট্রোডাকশন সুন্দর করে একটা লাইন দিয়ে দিল যে I would suggest a number of core obligations can be identified. তাহলে এখানে বোঝাই যাচ্ছে নাম্বার অফ কোর অব্লিগেশনস হবে। এখন সে কি করলো, একটা প্রথমে বললো দ্য মোস্ট ফান্ডামেন্টাল অব্লিগেশন, তার মানে বোঝা যাচ্ছে এই প্যারাগ্রাফে মোস্ট ফান্ডামেন্টাল যে অব্লিগেশনটা সেটা নিয়ে সে আলোচনা করতেছে। তারপরে এখানে যেহেতু বলে দিছে সিনোনিম গুলোতে আমরা পরে আসি, সিনোনিম গুলো কিভাবে ব্যবহার করা যায় বারবার রিপিটেশন না করে, সেটা আমরা পরে আসতেছি। তাহলে এই প্রথম ইয়াতে দিয়ে রিডার এই সিগন্যাল দিয়ে দিল যে আমি প্রথম মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মৌলিক যে বিষয় সেটা আমি সম্বন্ধে বলতেছি। তারপরে অ্যানাদার কোর অব্লিগেশন, আরেকটা, সে কিন্তু অব্লিগেশনটা ইউজ করতেছে কিন্তু রিপিট করতেছে কিন্তু সিস্টেমেটিক ওয়ে, এবং আমরা বুঝতে পারতেছি একদম এটা মানে কি বলবো একদম পরিষ্কার যে প্রথমে সে একটা অব্লিগেশনের কথা, পরে আরেকটা অব্লিগেশনের কথা বলতেছে, এটা সিকোয়েন্সিয়ালি আসতেছে। তারপর বলতেছে ফাইনালি ইয়ঙ্গার মেম্বার্স, তার মানে বোঝাই গেল দ্য মোস্ট ফান্ডামেন্টাল অব্লিগেশন, অ্যানাদার কোর অব্লিগেশন, ফাইনালি, তার মানে বোঝা গেল সে তিনটা অব্লিগেশনের কথা বলতেছে। ঠিক আছে, তারপরে তো আমরা স্ট্রাকচার দেখাইছি, তাহলে ইন্ট্রোডাকশন, বডি, আর শেষে ইন শর্ট বা ইন কনক্লুশন, তাহলে কনক্লুশন সে দিয়ে দিল। তাই আমরা বুঝতে পারতেছি যে সে একটা সিস্টেমেটিক ওয়ে লিখলো, এটা লজিক্যাল ফলো আছে। ঠিক আছে, এখন আমাদের এখানে বলছে যে আমাদের চেঞ্জ করতে বলছে দুইটা ওয়ার্ড, যেমন আমরা এখানে বলছি ইয়ঙ্গার ফ্যামিলি মেম্বার্স এর পরিবর্তে আমরা ওয়ার্ড বারবার রিপিট না করে বলতে পারি যে ইয়ঙ্গার মেম্বার্স, ইয়ঙ্গার আমরা জুনিয়র মেম্বার্স অফ দ্য ফ্যামিলি বলতে পারি, ইয়ঙ্গার জেনারেশন বলতে পারি, ইয়ঙ্গার রিলেশন বলতে পারি, এটসেট্রা এটসেট্রা। সেম ওয়ে ওল্ডার রিলেশন যেগুলো আছে মানে সিনিয়র মেম্বার্স অফ দ্য ফ্যামিলি বলতে পারি, বা ওল্ডার জেনারেশন বলতে পারি, তারপরে ওল্ডার রিলেশন বলতে পারি, এটসেট্রা এটসেট্রা। তাহলে আমরা যদি এইভাবে আমরা রিপিট করি বারবার ওই ইয়ঙ্গার ফ্যামিলি মেম্বার্স, ওল্ডার রিলেশনস, কারণ এটা কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, তো বারবার যদি আমি রিপিট করি একই জিনিস, সেটা না করে ওই যে কথা বললাম তিনটা বা চারটার কথা বললাম, তো সেটা যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের লেখার মধ্যে হচ্ছে যে একটা পরিবর্তন আসলো এবং একটা কোহেশন একটা চলে আসলো। তো এই হচ্ছে আমরা এইভাবে আমরা ব্যবহার করতে পারি। এই পর্যন্ত কারো ইয়ে আছে? আচ্ছা, এক্সাম টিপ আগে দেই। এখানে আবার হচ্ছে one of the most useful strategies for linking points between sentences is to use the demonstrative this or this. আমি প্রথম ক্লাসে কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পরে আসছিলাম, কে বলতে পারবে কার মনে আছে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পরে আসছিলাম। আমি মনে হয় ওই ক্লাসটা করে নি, এমনিতে বলতে পারবো একটা। হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? এগুলোকে দিস দ্যাট, অর্থাৎ যে ধারে বা দূরে বোঝানোর জন্য যে প্রোনাউনগুলো ইউজ হয়। আর কে বলতে পারবে? দর্শক বলা হয়, পথপ্রদর্শক। কে বলতে পারবে? আর কেউ? কোনো কিছু পয়েন্ট করে যে প্রোনাউনটা বোঝায় ওরকম কিছু, কোনো কিছুকে ইন্ডিকেট করে বলে, সেটা বললাম, একটা উদাহরণ দাও। যেমন দ্যাট ইজ এ বুক বা দিস ইজ এ বুক, এই টাইপের। তো দেয়ার ইজ সামথিং। হ্যাঁ, সেটা তো আছেই। সহজ কথা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে নিজে যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে। প্রোনাউন তো সাবজেক্ট হিসেবে আসে না,
নিজেই যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করে সে নিজের কর্তৃত্ব বোঝায় এবং দিস ইজ মাই শার্ট, এটা আমার শার্ট, যেমন বলা ইন্ডিকেট বোঝায়, সে অবজেক্টটাকে যেটা আছে নামটাকে সে নিজেই সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়ে সে হচ্ছে যে অন্য যে ইয়াটা যে এটা আমার শার্ট, এটা অমুক, এটা তার বই ইত্যাদি ইন্ডিকেট করে, তখন এটা হচ্ছে যে তোমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে, দিস বা দিস। আর এটা কি করে আগের সেন্টেন্স। ভাইয়া হুম তার মানে তো এই দিস আর হচ্ছে দোজ এগুলো ছাড়া আর কোনটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হবে না, তাই না? মানে অন্য দিস প্রোনাউন আর গুলা। দিস সাধারণত এগুলাই হচ্ছে তোমার হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এরা নিজেই হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। আর একটা কাজ করে এই প্রোনাউন গুলোর কাজ হচ্ছে আগের সেন্টেন্স গুলা দুইভাবে ব্যবহার করা যায়, যেমন এটা ব্যবহার করতে পারে আইদার অন ইটস অন নিজেই, অথবা হচ্ছে ফলোড বাই এ সামারি ওয়ার্ডস হিসেবে ব্যবহার করতে পারি। যেমন দিস ইজ মাই শার্ট, এটা ঠিক আছে সরাসরি হিসেবে ব্যবহার হলো, আবার এটাকে আমরা একটা সামারি ওয়ার্ডস হিসেবে ব্যবহার করতে পারি। এটা কে বলতে পারবে? যেমন হচ্ছে যে নিজে নিজে যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার হলো, এটা তো বলতে পারলো সময় মোটামুটি। তো এখন হচ্ছে যে সামারি ওয়ার্ডস বলতে এখানে কি বলতেছে, সামারি ওয়ার্ড হিসেবে ব্যবহার হবে, তার মানে আগের সেন্টেন্সের ক্যাপচার্স দ্য মেইন পয়েন্ট অফ দ্য প্রিসিডিং সেন্টেন্স, তার মানে আগের সেন্টেন্সের মেইন পয়েন্টটা দিবে। আমরা একাডেমিক রাইটিং এর ক্ষেত্রে আমরা বারবার রিপিটিশন করি না, না করে আমরা একটা সামারি ওয়ার্ড হিসেবে ব্যবহার করি। সেটা কিভাবে বা সে কিভাবে হতে পারে? টু সাম আপ এই টাইপের কিছু ভাই? না না না, মানে আমি আগের সেন্টেন্সে অনেক কিছু বলতেছি একটা বিষয় সম্পর্কে, পরে জাস্ট খালি দিস বা দিট ইউজ করে বললাম, তাহলে আগের সেন্টেন্সে সবকিছুকে একসাথে বোঝানো হচ্ছে এরকম করে। সেটা কি উদাহরণ দাও। আহ মানে যদি হচ্ছে আমি এরকম বলি যে আমি হচ্ছে মার্কেটে গিয়ে অনেক কিছু কিনছি, এটা 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 কিনছি, ড্রেস, জুতা ইত্যাদি ইত্যাদি, পরে পরে সেন্টেন্সে গিয়ে বললাম যে দিস শপিংস অফ দিস শপিংস দিস শপিংস গেভ মি মাচ প্লেজার, এরকম করে বললাম, তো ওই সবকিছুকে বোঝাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, অনেক হয়ে গেছে কাছাকাছি, তবে যেহেতু অনেকগুলা সেক্ষেত্রে দিস শপিং বলতে পারো, অথবা দিস তুমি বলতে পারো, আমরা শপিং টোটালটাকে শপিং হিসেবে নিয়ে গেলাম, দ্যাটস গুড। এভাবে আমরা ব্যবহার করি, আমরা হচ্ছে যে মানে আবার রিপিট না করে সেটাকে সামারি ওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি। যেমন কিভাবে, এখানে একটা সেন্টেন্স আছে, উদাহরণটা যদি দেখি, ইন দ্য পাস্ট মেনি পিপল বিলিভ দ্যাট দ্য পিপল ওভার দ্য এজ অফ 65 were too old to work। তাহলে এটা কিন্তু একটা ভিউ, মানুষের চিন্তা। অনেকে বিশ্বাস করত, অতীতে অনেকে বিশ্বাস করতো যে 65 বছরের যদি অধিক হয়ে যায় তাহলে আর কাজ কাম করতে পারে না, দুর্বল হয়ে যায়। এটা এটা একটা কি বিশ্বাস, তাহলে এটাকে সে কি করলো সামারি ওয়ার্ড হিসেবে দিস ভিউ। যেমন নাজিয়া বললো সে অনেকগুলো মানে কেনাকাটা করছে, সেটাকে একটা শপিং হিসাবে দিয়ে দিল। তো সেগুলো রিপিট না করে দিস ভিউ, দিস ডেভেলপমেন্ট, অথবা দিস ডিসঅ্যাডভান্টেজ, অসুবিধা, কোন একটা অসুবিধার কথা বললাম, পরবর্তী এসে আমি সেটাকে বললাম। তাহলে এই সামারি ওয়ার্ড গুলো যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমার লেখার মধ্যে আমার সুন্দর আসতেছে, আমি বারবার রিপিট করবো না, না করে আমি সেন্টেন্সটাকে লিঙ্কিং করতেছি, যে লিঙ্কিং পয়েন্টস বিটুইন সেন্টেন্সেস। তাহলে সেন্টেন্সের মধ্যে একটা ইয়া করতেছি, এর আগের সেন্টেন্সটা পরের সেন্টেন্সটা আমি একটা লিঙ্ক করতেছি। আর লিঙ্ক করার কাজটাই হচ্ছে আমরা কি ডেমনস্ট্রেটিভ দিস অথবা দিস ব্যবহার করতে পারি, সিঙ্গুলার অথবা প্লুরাল। তো এইভাবে করা যায়। আমরা আরেকটু আরো আমরা উদাহরণে যাব। তো উদাহরণে যাওয়ার আগে কার কোনো প্রশ্ন আছে কিনা? ভাই হেয়ার বা দিয়ার এগুলো কি ডেমনস্ট্রেটিভ হবে সম্পূর্ণ? দেয়ার, দেয়ার দ্বারা কি বুঝাবেন? না, এটা আগের, দেয়ার দ্বারা তো আগের। আমার কথা হচ্ছে এখানে আমি দুটো সেন্টেন্সের মধ্যে একটা লিঙ্ক তৈরি করব, ঠিক আছে? যেমন এখানে বুঝাচ্ছি যে ক্যাপচার্স দ্য মেইন পয়েন্ট অফ দ্য প্রিসিডিং সেন্টেন্স। আমি আগের সেন্টেন্স বা দুটো সেন্টেন্সের মধ্যে আমি একটা লিঙ্ক আপ করাবো, ঠিক আছে? আগের সেন্টেন্স কোনো কিছু বলে আসবো, পরবর্তীতে সামারি হিসেবে ব্যবহার করবো। সেক্ষেত্রে তো দেয়ার দিয়ে কিভাবে আসে? সাধারণত আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো ব্যবহার করে থাকি। হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের যে ওয়ার্ড তার মধ্যে আছে কিনা ওটা সেটা জিজ্ঞেস করছি। না না, ডেমনস্ট্রেটিভ আমি তো কখনো দেয়ার পাইনি। দেয়ার তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে আমি পাইনি। দিস, দিস, দ্যাট এগুলো আমি হচ্ছে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে পাইছি, আমি জানি আর কি।
আর আর কার কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটু প্র্যাকটিস করি। এখানে আমরা গ্যাপ গুলো পূরণ করব এবং অ্যাপ্রোপ্রিয়েট একটা সামারি ওয়ার্ডস ব্যবহার করব। তাহলে এখানে হচ্ছে কেউ একজন রিডিং করো প্রথমটা। The changes that result from allowing men into female-dominated occupations and vice versa may be subtle, but সাটল না, they- সাটল উচ্চারণ হবে সাটল, বিটা সাইলেন্ট। subtle, but they are far-reaching. However, to benefit the most from this dash, it is important not to expect males and females to approach work in identical ways. আচ্ছা, এইখানে যে ইয়াটা এখানে বল however to benefit the most from this বলতে এখানে তাহলে আগের অংশগুলোকে কি কি বুঝাইছে? তাহলে যেহেতু আমি দিস ব্যবহার করতেছি তার মানে এই দিসটা কিন্তু আগের সেন্টেন্স যেটা ছিল however এর আগ পর্যন্ত, এখানে এই শুরু থেকে যে however এর আগ পর্যন্ত, তাহলে এই সেন্টেন্সটাকে লিংক করবে সে এই দিস। এই সেন্টেন্সটাকে আগের সেন্টেন্সটাকে লিংক করতে চাইলে কি সামারি ওয়ার্ড এখানে ব্যবহার করা যেতে পারে দিসের পরে? তাহলে আগের হ্যাঁ ট্র্যাডিশন না, এখানে ভালো করে মনোযোগ দিয়ে পড়ো। সাবজেক্টটা কি? Changes হবে ভাই, হ্যাঁ changes. না, Population. আচ্ছা, প্রথম এই বাটের আগের অংশটুকু একটু মনোযোগ দিয়ে পড়ো। বাটের আগের অংশটুকু মনোযোগ দিয়ে পড়ো। এর একটা পরিবর্তন আসতেছে, সেই পরিবর্তনটা কি? পুরুষ মহিলা ডমিনেটেড। তাহলে Occupations বোঝাইতেছে নাকি ভাই? না না, সেটা বোঝাচ্ছে না, কিন্তু এখানে যেটা বোঝাচ্ছে দ্য চেঞ্জেস দ্যাট রেজাল্ট ফ্রম, এই রেজাল্ট ফ্রম এর অর্থ কি জানো? হ্যাঁ, রেজাল্ট ফ্রম মানে তো ওই যে অ্যালাউইং ম্যান ইনটু ফিমেল ডমিনেটেড না, অকুপেশন, না, ওইটা না, আগে আমার বাংলা কও। অনেক সময় আমরা দেখি রেজাল্ট ইন থাকে, আবার অনেক সময় দেখি রেজাল্ট ফ্রম থাকে। এই দুইটা Yes or নাকি? জানতে হবে। কোন কিছু থেকে যে রেজাল্টটা বের হয়ে আসবে বা এটা তো ভাই শুরু আসছে। রেজাল্ট ইন মানে হচ্ছে পর্যবসিত হওয়া। মানে যে দ্য অ্যাটেম্পট রেজাল্টেড ইন ফেইলার, যেরকম আমরা ছোটবেলায় পড়ে আসছি, মানে ব্যর্থতায় পর্যবসিত হওয়া। আর রেজাল্ট ফ্রম মানে কোনো কিছু থেকে যে রেজাল্টটা আসে সেটা। হ্যাঁ, সেটা ঠিক আছে। ধরো যে হেভি রেইনফল দ্যাট রেজাল্টস ইন কোস্টাল ফ্লাডিং, তার মানে যেটা কারণ কজ, এই রেজাল্ট ইন মানে হচ্ছে যেটা তোমার কারণ হয়, ফলাফল না। যে হেভি রেইনফলের কারণে কোস্টাল ফ্লাডিং হয়, তুমি যেটা বললা। রেজাল্ট ফ্রম হচ্ছে এটা কজ না, ইফেক্টটা, ঠিক আছে? হ্যাঁ, যেটা বললা যেটা হয়। তাহলে সেটা যদি বলি দ্য চেঞ্জেস রেজাল্ট ফ্রম অ্যালাউইং মেন ইনটু ফিমেল ডমিনেটেড অকুপেশনস, তাহলে দেখা যাচ্ছে মহিলাদের যে পেশা সেটা তো কি আসছে, এই পরিবর্তনটা কিসের জন্য আসছে? যে মহিলা ডমিনেটেড যে কাজগুলো বা পেশাগুলো সেগুলোকে কারে এলাও করতেছে? পুরুষদেরও এলাও করতেছে। পুরুষও এখন মহিলাদের কাজ করে, ঠিক আছে? এখন কিন্তু তোমার হচ্ছে যে হোটেল মোটেলে মহিলারা রান্না করে না, সারা পৃথিবীর সব হোটেল কিন্তু পুরুষরা রান্না করে, ঠিক আছে? এনিওয়ে, এখন হচ্ছে মহিলা দর্জিও পাওয়া যায়, পুরুষ দর্জিও পাওয়া যায়, ঠিক আছে? কারণ হচ্ছে সব হয় বিষয়টা। রেজাল্ট হতে পারে। তো এইখানে যেটা বোঝাচ্ছে, এখানে তার মানে বোঝাচ্ছে যে এই যে পরিবর্তনটা আসতেছে এন্ড ভাইস ভার্সা মে বি সাটল, খুব সূক্ষ্ম, বাট দে আর ফার রিচিং। হ্যাঁ, হাইভার টু বেনিফিট দ্য মোস্ট ফ্রম দিস ডেভেলপমেন্ট, আমরা যদি কথা বলি অথবা শিফটের কথা বলি তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হয় না? এটা পরিবর্তন কিন্তু এখানে বলতেছে পরিবর্তন হচ্ছে, রেজাল্টস দ্য চেঞ্জেস পরিবর্তন হচ্ছে, ডেভেলপমেন্ট যেটা পরিবর্তন হয়েছে, তো সেটা আপ করলে মনে ভালো হয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমারই হয় মোস্ট ফ্রম দিস অথবা শিফট, পরিবর্তন, শিফট আনা যেতে পারে কিন্তু। মানে চেঞ্জের সিনোনিম ওটা। হ্যাঁ, তো এখানে ধরো পেশা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? কারণ মহিলাদের পেশায় এখন কি পুরুষরা আসতেছে, তাহলে এটা আমরা দিতে পারি।
আচ্ছা, পরেরটা নাজিয়া পড়ো, রিডিং পড়ো 2 নম্বরে। However, exams also have clear drawbacks. Test-wise, candidates can often perform well in exams without having good underlying knowledge or skills. On the other hand, some test takers perform poorly in exams simply because of anxiety. Some teachers and learners focus only on those aspects of the curriculum that are likely to be tested, thus narrowing the educational experiences for all. A number of measures should be taken to address these. এখানে প্লুরাল, তাহলে মাথায় রাখতে হবে কিন্তু এখানে কিন্তু সিঙ্গুলার বোঝায় নাই। তার মানে পরবর্তী যেটা তুমি বসাবা সেটা অবশ্যই সামথিং কি হবে, Plural. কিন্তু মাস্ট। তাইলে এখানে কি বলতে পারবে, কি বলতে পারবে, আগে ঠান্ডা মাথায় বুঝো এখানে কি বোঝানোর চেষ্টা করছে। এখানে বলছে ময়না ভাবি, ও ময়না ভাবি, ভাই মিউট করে দেন। আম্মু, ময়না ভাবি চলে গিয়েছে? ময়না ভাবি, আচ্ছা ময়না ভাবি কি শোনা হচ্ছে ময়না ভাবি রে? ভাই মিউট করে দিয়েছেন তো। সমস্যা নাই, ভুলে হয়ে গেছে। তাহলে এখানে খুব আমরা বোঝার চেষ্টা করি। দেখো এখানে বলছে এক্সাম অলসো হ্যাভ ক্লিয়ার ড্রব্যাকস। এই ড্রব্যাকস এর অর্থ কি, বাংলা কি? ড্রব্যাকস মানে হচ্ছে ঘাটতি, কমতি, ভুল, সীমাবদ্ধতা, সহজ কথা, ঠিক আছে? সীমাবদ্ধতা গুলাকে লিমিটেশন আমরা যদি বলি সিনোনিম, তাই তো? প্রথম বোঝা গেল কিছু কি বলতেছে, সীমাবদ্ধতার কথাগুলো বলতেছে। আবার একটু মনোযোগ দিয়ে পড়ি। তারপরে বলতেছে টেস্ট ওয়াইজ ক্যান্ডিডেটস ক্যান অফেন পারফর্ম ওয়েল ইন এক্সামস উইদাউট হ্যাভিং গুড আন্ডারলাইন নলেজ অর স্কিলস। এখানে বলছে টেস্ট ওয়াইজ কিছু ক্যান্ডিডেটস থাকে যেটা প্রায় দেখা যায় তার পরীক্ষা কিন্তু ভালো করে, যদিও তার দেখা গেল ওই বিষয়ে বাস্তবিক কোনো জ্ঞান বা দক্ষতা না থাকার পরে কিন্তু টেস্টে ভালো করে। On the other hand, some test takers perform poorly in the exam simply because of anxiety. দেখবা কিছু কিছু স্টুডেন্ট অনেক ভালো কিন্তু পরীক্ষার সময় নার্ভাস হয়ে যায়, অনেক ভয় থাকে না এরকম অনেক ভালো স্টুডেন্ট, সে পারে কিন্তু পরীক্ষার আগে কিন্তু সে অনেক বেশি ইয়া হয়ে যায়, কি বলে এটাকে, উদ্বিগ্ন, সময় ভয় আসে, কিন্তু সে কিন্তু খারাপ করে, কিন্তু আসলে কিন্তু সে খারাপ না। তাহলে প্রথম দিকে সে ড্রব্যাকস তার সীমাবদ্ধতার কথাগুলো বলছে। তারপর some teachers and learners focus only on these aspects of the curriculum that are likely to be tested, thus narrowing the educational experience for all. তাহলে এই যে সমস্যাগুলোর কথা বলতেছে, a number of measures, তাহলে অনেকগুলো পদক্ষেপ নেওয়া যেতে পারে, should be taken to address these problems বা ইস্যুস দেওয়া যেতে পারে। তারপরে হচ্ছে তোমার ডিসঅ্যাডভান্টেজেস দেওয়া যেতে পারে, তারপরে কনসার্ন, এটা একটা কনসার্নের মধ্যেও কিন্তু একটা পড়ে। তাহলে সিস্টেমস দেওয়া যেতে পারে ভাই, লিমিটেশনস দিতে পারো। ইস্যুস দেওয়া যাবে না, ইস্যুস বলতে আবার হলে না হয় যে সমস্যাগুলোর কথাই বলাটা বেটার, মানে লিমিটেশন, ডিসঅ্যাডভান্টেজেস, ড্রব্যাকস, এটা হলে সবচেয়ে ভালো হয়। লিমিটেশন, সীমাবদ্ধতার কথাগুলো বলা হচ্ছে, এই জিনিসগুলো। তাহলে এইভাবে এখানে কিন্তু অবশ্যই এ যুক্ত করতে হবে, প্লুরালস হবে। ড্রব্যাকস, ডিসঅ্যাডভান্টেজেস অথবা লিমিটেশনস, এস কিন্তু এটা যুক্ত করতে হবে, মাথায় রাখবে, কারণ এখানে একটার কথা কিন্তু সে বলে নাই। কথা বুঝে গেল? তাহলে এইভাবে যদি আমরা কখনো লিখি, আমরা গদাগদ লিখে দিয়ে আসবো না, লেখাটা খুব কনসাইজ হবে, সুন্দর হবে। আর যারা প্রথম দিকে ক্লাসে অনেক কিন্তু এসে চলে গেছে, এটা আমিও করতাম প্রথম দিকে এসে খুঁজতাম, যেমন আমি এই যে আমার সায়েন্টিফিক রিসার্চের কথা বলছি, প্রথম দিকে এসে খালি খুঁজতাম কি প্লট করা যায়, কিভাবে খালি প্লটিং এর দিকে ধরেছি, কিভাবে ম্যাপ করা যায়, কিন্তু ম্যাপ করতে গেলে কি স্কিল গুলো লাগবে আমার সেটা খুঁজি নেই। পরে জানতে গেলাম যে না, সারা বছর ধরে কোনো লাভ নাই, মূল জিনিস শিখতে হবে। তো প্রথম দিকে এসে দেখি সরাসরি এসে ওই যে কোচিং সেন্টার গুলো যেরকম দেয়, সরাসরি দিয়ে দেয় এই টাইপ এসে হবে, হ্যাঁ এইভাবে আনসার দিতে হয়, যাও চলে যাও, 5টা বা 7টা ক্লাস কমপ্লিট, টাকা শোধ। কিন্তু কখনো দেখে না
যারা ইংলিশে ভালো তাদের তো জন্য ঠিক আছে, কিন্তু যারা একদম আমার মতো লেভেল থেকে যারা শুরু করছিল, যারা শুরু করে যাদের গ্রামার সমস্যা, আমি তো জানি এখানে যারা ক্লাস করতেছে বা আমার সাথে যারা রিসার্চ প্রজেক্টে আছে আমি জানি অনেকের ইংলিশের সমস্যা, তো যাদের গ্রামার সমস্যা, তারপরে হচ্ছে শব্দ ভান্ডার নাই ভালো, হ্যাঁ, তো তাদেরকে কিন্তু সমস্যা, তারা কিন্তু এটা খুঁজে না পোলাপান আসলে ওর মধ্যে আছে কিনা। তখন করবে কি, ওই যে স্যাম্পল দিল মুখস্থ করা শুরু করে, মুখস্থ করে পরীক্ষা হলে যে কথা হতো এইভাবে দিয়ে আসে, কিন্তু ওইভাবে দিতে তো হবে না, টপিক তো কমন পড়ে না। এই জন্য ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে লিখতে হবে, এই জন্য শিখাইছি কিভাবে ইন্ট্রোডাকশন লিখতে হয়, বডিতে কিভাবে যে শিখাচ্ছি কিভাবে বডিতে সুন্দর শুরু করতে হয়, কনক্লুশন কিভাবে লিখতে হয় সেটা দেখাইছি। তাহলে এইভাবে যদি একটা ছাত্র বা ছাত্রী শিখে যায়, সে কমন পড়ুক আর না পড়ুক সুন্দর করে লিখে দিয়ে আসবে। অ্যাটলিস্ট এই ফরম্যাটটা যদি যাই লেখুক, এই ফরম্যাটটা যদি ঠিক রাখে, এইভাবে যদি তোমার কনসাইসলি লেখে, সেন্টেন্সে সব ঠিক থাকে, সে এমনিতে একটা ভালো স্কোর পাবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাপার। আচ্ছা, পরে 3 নাম্বার কেউ রিডিং করো। Governments could promote greater understanding of plants and animals by investing in the research and preservation efforts of universities, zoos, and botanical institutes. However, this dash alone would do little to protect whole ecosystems that are under threat. আচ্ছা, এখানে কি হতে পারে আমরা একটু আগে যে বলি, এখানে বলতেছে Step, মনে হয় এবার। আচ্ছা, আচ্ছা, বলেন ভাই। এখানে যেমন প্রথম দিকে আমরা একটু পড়ে আসি, পড়লেই বুঝতে পারবো। এই 3 ডট আছে, এটাকে এলিপসন বলে, তার মানে আরো এখানে অনেক কিছু আছে, কিন্তু এইটুকু 2 লাইনটা যদি আমরা পড়ি, সেন্টেন্সটা পড়লে আমরা বুঝতে পারবো আসলে কি হওয়া উচিত। এখানে এখানে বলছে যে গভর্নমেন্টস কুড প্রমোট greater understanding of plants and animals by investing in the research and preservation efforts of universities, zoos, and botanical institutes. তাহলে এখানে বোঝাচ্ছে সরকার মানুষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, যে বোঝাপড়াটা, মানুষের বোধগম্যতা, সেটা বৃদ্ধি করতে পারে কি, কার, প্লান্টস এবং অ্যানিমেলস এর। তার মানে বোঝাই যাচ্ছে যে উদ্ভিদ এবং প্রাণীর যে গুরুত্ব আছে, সেই গুরুত্বটা বোঝানোর জন্য সরকার এটা করতে পারে। কিভাবে করতে পারে, তারা যদি গবেষণায় টাকা খরচ করে, অথবা ইউনিভার্সিটি, জু আছে বা বোটানিক্যাল গার্ডেন যেগুলো আছে সেগুলোকে যদি প্রিজার্ভেশন করে, যেগুলো হচ্ছে তোমার কি বলে বিপদাপন্ন, বা যেগুলোকে আমরা বলি বা প্রায় শেষ, হ্যাঁ, 2-1টা ধরো জাতি আছে, বাকিগুলা অলরেডি শেষ হয়ে গেছে, ডিসিপেয়ার হয়ে গেছে। তাহলে এই দুষ্প্রাপ্য উদ্ভিদ বা প্রাণীগুলোকে যদি আমরা মানে প্রিজার্ভেশন করে রাখা, সংরক্ষণ করতে পারি, তাইলে সেক্ষেত্রে কিন্তু সম্ভব। তাহলে এই যে জিনিসগুলো বুঝালো, তাহলে এখানে বুঝাচ্ছে দিস alone would do little to protect whole ecosystem that under threat. তাহলে এই যে সরকার যা করতেছে বোধগম্যতা বাড়ানোর জন্য, টাকা পয়সা যা যা করতেছে, তো সেটা একাকি আসলে খুব কম করবে, এর আরো কিছু দরকার। কিন্তু এই দিস দ্বারা কি বোঝাচ্ছে, এর আগের অংশে সরকার আসলে কি করছে, পদক্ষেপগুলো আর কি। হতে পারে ভাই স্টেপ, হবে। এখানে দিস প্রসেস হইতে পারে, অথবা দিস অ্যাপ্রোচ হইতে পারে, অথবা মেজারও কিন্তু হইতে পারে। ঠিক আছে, তাহলে পদক্ষেপ যেটা বা অ্যাপ্রোচ নিতেছে সেটা কিন্তু একাকি আসলে মানে খুব বেশি যে এটা ভালো কিছু করবে সেরকম না। তো এইভাবে আমরা সুন্দর করে পরবর্তীতে আমি দিস আইন এনে আগের সেন্টেন্সটা কি করলাম, একটা সুন্দর লিঙ্ক করলাম। তো এই বিষয়গুলো কিন্তু দেখবে একটা এক্সামিনার, তুমি লেখার মধ্যে এই জিনিসগুলো আছে কিনা, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হবে। আচ্ছা, লাস্টের দিকে বলছে ইট ইজ ট্রু দ্যাট as the balance of power among groups of people throughout the history has shifted, languages have arisen, changed, and died out. তাহলে এখানে বোঝাচ্ছে এটা সত্য যে সারা পৃথিবীতে কিন্তু ক্ষমতার যে ব্যাপারটা, ধরো আমেরিকা এখন ক্ষমতা, এখন চায়নাও আমেরিকার সাথে তোমার টেক্কা দিচ্ছে, মঙ্গলে নাসা প্রথমে গেছে, 2য় নম্বরে চায়না এখন যাচ্ছে, মানে আমেরিকার পরপরে চায়না এখন যাচ্ছে, বুঝা দুনিয়া জানান দিতেছে চায়না আছে। ঠিক আছে, তারপরে তোমার অর্থনীতি দেখো, অর্থনীতি আমেরিকার সাথে যুদ্ধ টুদ্ধ অনেক কিছু হইলো, হওয়ার পরে এখন হচ্ছে যে আবার চায়নার সাথে চুক্তি হয়ে গেল, বিশ্বের 2য় অর্থনীতি চীন। তারপরে আবার অন্যান্য দেশগুলোতে চালানোর জন্য চীন, রাশিয়া, বড় বড় যে গ্রুপ গুলা, তারপরে আমেরিকা, রাশিয়া অনেক কাজ করে। তাহলে এই যে ক্ষমতার যে ব্যাপারটা, ঠিক আছে, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, শিফট হয়ে গেছে। একসময় ধরো যে ব্রিটিশরা চালাইতো সারা পৃথিবী, ব্রিটিশরা এখন শেষ, এখন আমেরিকার কাছে চলে গেছে, আবার আস্তে আস্তে এখন চায়না, রাশিয়ার দিকে আসতেছে।
একসময় কিন্তু চেঞ্জ হচ্ছে। আবার এখানে বলছে ল্যাঙ্গুয়েজ হ্যাভ অ্যারাইজেন, আবার চেঞ্জ হচ্ছে, আবার মরে গেছে, অনেক অনেক ভাষা তৈরি হয়েছে, আবার পরিবর্তনও হয়েছে, আবার কিছু ভাষা হচ্ছে নাই, যেমন হিব্রু টিব্রু অনেক ভাষা আছে নাই, বিনাশ হয়ে গেছে। ইভেন ওয়ান্স ওয়াইডলি স্পোকেন ল্যাঙ্গুয়েজেস সাচ অ্যাজ ল্যাটিন হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড। এবং এই যে আমরা লেটিন ভাষা, লেটিনটা কিন্তু আমরা সায়েন্টিফিক নামে আমরা ব্যবহার করি, যারা সায়েন্সে আছে, বায়োলজিতে আমরা পড়েছি, কিন্তু এখন লেটিনও কিন্তু নাই। তাহলে টু সাম এক্সটেন্ট দেয়ারফর দিস মে বি ইনএভিটেবল, অবধারিত হবে। দিস এই যে ইয়াটা চেঞ্জেস নাকি? হ্যাঁ, দিস চেঞ্জ মে বি ইনএভিটেবল। হ্যাঁ, একটা পরিবর্তন আনা যায়। তারপরে হচ্ছে যে আর কি আনা যায়? দিস ভেরিয়েশন, ভেরিয়েশন হবে, ভেরিয়েশন ভেরিয়েশন নয়, এখানে তোমার হচ্ছে যে চেঞ্জ হইতে পারে। আর কি কি করা যেতে পারে, কি আনা যেতে পারে? হ্যাঁ, চেঞ্জই মাথায় আসতেছে, আর কিছু আসতেছে না। প্রসেসও দিতে পারো। এখানে প্রসেসটা চেঞ্জ না দিয়ে প্রসেস হবে। টু সাম এটা হলো আচ্ছা ভাই, এই অ্যান্সার গুলো কি মানে অ্যান্সার গুলো যদি ভাই এরকম মানে ঠিক মানে একদম না মিলে, তাহলে সেক্ষেত্রে কি নাম্বার মানে না না, কিরকম সেরকম নেওয়া না, হয়? তোমার নাম্বারের কথা না এখানে। বিষয়টা হচ্ছে তুমি এখন এটা তুমি আনকমন একটা বিষয় লিখতেছো, যখন তুমি যে বিষয়ে লিখবা সেটা সেই বিষয় তো তুমি জানো। তুমি যখন তোমার নিজের মতো করে লিখবা, তখন তো তুমি নিজে জানো যে কি করতেছো, তুমি আগের অংশটা কি বুঝাইতে যাচ্ছ। বুঝতে পারছি। আপনি এটা শেখার উদ্দেশ্য এটাই যে আমি কোহেসিভ ওয়ার্ডটাকে আইডেন্টিফাই করতে পারতেছি কিনা। এক্স্যাক্টলি। আমি যখন আমার মতো করে লিখবো, যেমন হচ্ছে নাজি একটা সুন্দর উদাহরণ দিল, সে মার্কেট টার্গেট করছে, সে শপিং বুঝায়। তো এমন কিছু সামারি করে নিয়ে আসতে হবে যেটা তুমি আগের জিনিসটাকে বুঝাইতে পারলেই হচ্ছে। তোমার কোহেসিভ নিয়ে আগের সেন্টেন্সের সাথে একটা লিঙ্ক করতে হবে, বারবার রিপিটেশন না করে সামারি করে সুন্দর করে বলা। এটা কিন্তু আসলে প্রসেসই বোঝাচ্ছে। কেমন দেখো প্রসেসটা কিরকম, এই যে ক্ষমতার যে ব্যাপারটা সেটা কিন্তু আসলে শিফট হয়েছে, প্রসেসের মধ্যে কিন্তু আছে। প্রথমে ব্রিটিশ থেকে আমেরিকা যাচ্ছে, চায়নার মধ্যে কাহিনী হচ্ছে, রাশিয়ার দিকে যাচ্ছে, এক সময় আবার অনেকে বলতেছে যে মুসলিমের বিশ্বের দিকে কাছে, হোয়াট এভার, অনেকের অনেক কথা, কিন্তু পরিবর্তন কিন্তু প্রসেসের মধ্যে আছে। আবার ভাষার ক্ষেত্রে দেখো, নতুন নতুন ভাষা আসছে, আবার কিছু পরিবর্তন আছে, আবার কিছু মরেও গেছে, ভাষা নাই দুনিয়া থেকে। আবার এই যে যেমন ল্যাটিনের কথা একটা উদাহরণ দিছে, তাহলে এটা একটা প্রসেসের মতো না? তার মানে এই প্রসেসটা মেবি ইনএবি অবধারিত, মানে চলতে থাকবে। কারণ দুনিয়া যতদিন আছে, এক দেশ থেকে আরেক দেশের কাছে ক্ষমতা যাবে, এক ভাষা থেকে আরেক ভাষা পরিবর্তন হবে, মানুষ কিন্তু এটা হচ্ছে। প্রসেসটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। বুঝা গেল? জি ভাই। আচ্ছা, তাহলে এখন আমাকে কেউ বলো টপিক সেন্টেন্স বলতে কি বোঝায়? যদি এর আগে অনেক ক্লাসে আমি বলে আসছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু গুরুত্বপূর্ণ রিডিং এ, কেউ যদি আইএলটিএস এক্সাম দিয়ে অভিজ্ঞতা আছে, আইএলটিএস রিডিং এর হেডিং ম্যাচ, এই হেডিং ম্যাচে টপিক সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আইএলটিএস এর একাডেমিক আইএলটিএস আমি কেন দিতে বলি, কারণ একাডেমিক আইএলটিএসটা দিলে সবকিছু ওরা ওইখানে নিয়ে নেয়, মানে তোমার জাজ করা শেষ, টেস্ট করা শেষ, যা যা লাগে। কারণ এই আইএলটিএস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, একাডেমিক আইএলটিএস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাইরে এসে আমরা পড়াশোনা করব, আমরা রিসার্চ করব, সায়েন্টিফিক পেপার লিখবো, ইত্যাদি ইত্যাদি। তখন এই জিনিসগুলো খুবই কাজে লাগে। যারা আমার সাথে রিসার্চ প্রজেক্টের সাথে আছে তারা অলরেডি জানে, দেখা দিচ্ছে কিভাবে জিনিসগুলো লিখতে হয়। এই একই জিনিসগুলো ওইখানে জাস্ট প্রয়োগ হয়, বাস্তব জীবনে প্রয়োগ হয়, পড়াশোনার ক্ষেত্রে প্রয়োগ হবে, আমার পরীক্ষায় লিখতে হবে, আমার থিসিস লিখতে হবে। ঠিক আছে? তো এই যে ব্যাপারগুলো থাকে, তো এই জিনিসটা কি, টপিক সেন্টেন্সটা কি আসলে? ভাইয়া মূল কথা। হ্যাঁ বলো। ভাইয়া টপিক সেন্টেন্স মানে মূল কথা মূলত। মূল কথা বুঝলাম, এটা মূল কথাটা কোথায় থাকবে? শুরুতে থাকবে। কার শুরুতে থাকবে? প্যারাগ্রাফে, হুম, প্যারাগ্রাফের মধ্যে, বুঝলাম না, কোন কথা বুঝি নেই। প্যারাগ্রাফের মধ্যে বলতেছি। হ্যাঁ হ্যাঁ, প্যারাগ্রাফ, দ্যাটস রাইট। তার মানে একটা প্যারাগ্রাফের মধ্যে
টপিক সেন্টেন্স থাকবে যেই সেন্টেন্সটা পুরো প্যারাগ্রাফের কথাটা বোঝাবে, যেটা প্রথমে বলে আসবে ওইটারই ব্যাখ্যা হবে। মেইন আইডিয়া মানে টপিক সেন্টেন্সটাকে আমরা আবার মেইন আইডিয়া বলতে পারি, মেইন সেন্টেন্সও বলতে পারি, যে মেইন আইডিয়াটা পরবর্তী ওই প্যারাগ্রাফের মধ্যে সিকোয়েন্সিয়ালি ওই মেইন আইডিয়ার পরিবর্তে সাপোর্টিং আইডিয়া গুলো থাকবে, বা মেইন সেন্টেন্সের পরিবর্তে পরবর্তী সাপোর্টিং সেন্টেন্স গুলো থাকবে, ওই বিষয় নিয়ে সাপোর্ট দিবে পরবর্তী ইয়াতে। তো সেটাকে বলে আমরা টপিক সেন্টেন্স, যেটা মূল কথা থাকে। তাহলে এই যে আমরা এখানে পড়ে আসছিলাম, এইখানে টপিক সেন্টেন্স যেমন এটা একটা প্যারাগ্রাফ, এখান থেকে এই পর্যন্ত একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ। তাহলে এখানে টপিক সেন্টেন্স কোনটা কোনটা? কে বলতে পারবে? ভাইয়া বুঝি নাই কি বলতে বলছেন, আরেকবার একটু বলবেন, মানে শুনতে পাই নাই। আছে এখানে যেমন এখানে একটা প্যারাগ্রাফ, এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত, এটা একটা প্যারাগ্রাফ, অব্লিগেশন। এই পর্যন্ত একটা প্যারাগ্রাফ, এখান থেকে এই পর্যন্ত একটা প্যারাগ্রাফ। তো এখানে টপিক সেন্টেন্স কোনটা? ওই যে দ্য মোস্ট ফান্ডামেন্টাল অফ হুম, এটা না? তারপরে তারপরে যে another core obligation is to ensure that। তার মানে প্রতিটা প্যারাগ্রাফের প্রথম যে সেন্টেন্সটা থাকে সেটাকে টপিক সেন্টেন্স বলে, ওই কথাগুলো বারবার পরবর্তী পড়বে। তাহলে আমরা যদি এখানে দেখি, তাহলে এটা হচ্ছে তোমার প্রথম অব্লিগেশন, সে ফান্ডামেন্টাল অব্লিগেশন তো বলছেই, বলার পরে এটা দিয়ে বোঝাচ্ছে সেটা একটা টপিক সেন্টেন্স, এবং এখানে কিন্তু সে ফিজিক্যাল নিডস এর কথা বলতেছে, তার মানে ওই পুরো প্যারাগ্রাফটা ওই বিষয় নিয়ে কথা বলবে। অ্যানাদার অব্লিগেশন নিয়ে সে কথা বলছে, হ্যাঁ, সেন্স অফ কিসের উপরে? সেন্স অফ লাভ এন্ড বিলঙ্গিং। তাহলে এই বিষয় নিয়ে ওই প্যারাগ্রাফটা কথা বলবে। ফাইনালি আরেকটা বিষয় নিয়ে কথা বলবে। তার মানে প্রতিটা প্যারাগ্রাফের প্রথম যে সেন্টেন্সটা থাকে সেটাকে টপিক সেন্টেন্স বলে। ওই এই জন্য আমরা একাডেমি রাইটিং এ যারা আমার ইন্ট্রোডাকশন লিখে দিছিল, হয় নাই, পরবর্তী আমি লিখে দিলাম, দেখবা প্রতিটা প্যারাগ্রাফের প্রথমে একটা কথা আছে, যে আমি প্রথম দিকে একটা মেইন আইডিয়াটা দিছি, পরবর্তী পুরো ওই বিষয়ে ওই প্যারাগ্রাফটা হচ্ছে যে লিখছি, বা অন্য টপিকে চলে গেলে আমি আরেকটা প্যারাগ্রাফ করতে হবে। নিয়ম হচ্ছে একাডেমি রাইটিং এ বা যে কোনো রাইটিং এর ক্ষেত্রে যে কোনো একটা বিষয় নিয়ে একটা প্যারাগ্রাফ হবে। যদি অন্য বিষয়ে চলে যাও তাহলে অবশ্যই একটা আলাদা প্যারাগ্রাফ করতে হবে, নাহলে রিডারদের কিন্তু বুঝতে সমস্যা। তাহলে হচ্ছে তোমার কোহেশন থাকবে না, ঠিক আছে? সেক্ষেত্রে কোনো লজিক্যাল ফ্লো থাকবে না। তুমি একটা বিষয় নিয়ে একটা প্যারাগ্রাফের মধ্যে থাকবে, প্রথমে মেন আইডিয়া থাকবে, তারপর সাপোর্টিং আইডিয়া থাকবে, ওই বিষয়গুলো লেখা হবে। এই আইডিয়াটা সেম হচ্ছে টাস্ক 1 এ আইএলটিএস রাইটিং এর। সেম আমরা টেবিল লিখবো, ফিগার, তোমার হচ্ছে লাইন চার্ট, বার চার্ট, পাই চার্ট থাকবে। তো যেটাই আমরা লিখি না কেন তখন কিন্তু আমাদের অবশ্যই এই আইডিয়াটা ওইখানে কাজ করবে। মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া, যে বিষয় থাকবে সেই বিষয়ে সাপোর্ট দিবে, ঠিক আছে? গানের মতো করলে হবে না, প্রথমে ভাইয়া পরে পল্লিগিরি তারপরে ডিজে বললে এরকম হবে না। একটা সুন্দর শুরু এবং শেষ থাকবে, কনসাইজ লেখা থাকবে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমরা টপিক সেন্টেন্স আমরা চাইলে কিন্তু লিখতে পারি। যেমন এখানে বলছে হোয়াট আর দ্য মোস্ট সিগনিফিকেন্ট কনসিকুয়েন্সেস অফ পপুলেশন এজিং। তাহলে আমরা কি দিতে পারি? দ্য ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট কনসিকুয়েন্সেস দিতে পারি, অ্যানাদার ইম্পর্টেন্ট দিতে পারি, কনসিকুয়েন্স দিতে পারি, অথবা আরো দিতে পারি। তাহলে এইভাবে করে কিন্তু আমি কি বুঝাইতে পারি, আমি একটা প্যারাগ্রাফে আমি টপিক সেন্টেন্স লিখতে পারি এবং ওই প্যারাগ্রাফে ওই বিষয় নিয়ে আলোচনা করতে পারি। তাহলে লেখাটা একদম ক্লিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, এবং বুঝতে কোনো অসুবিধা নাই যে আমি সিকুয়েন্সিয়ালি কোহেসিভলি আমি লিখতেছি। তখন লেখাটা সুন্দর হবে এবং ভালো একটা মার্ক পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে আমরা আজকে যেটা শিখলাম, আমরা রিপিটেশন করব, সিনোনিম ব্যবহার করব। সেখানে আমরা কি কাজ করবো? আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে যে কোহেসিভ শিখলাম কিভাবে আমরা দিস ব্যবহার করতে পারি অথবা দিস ব্যবহার করতে পারি, প্লাস হচ্ছে সামারি ওয়ার্ড। এইভাবে করে আমরা আমার লেখাটাকে কোহেসিভ করতে পারি এবং লেখাটাকে অনেক প্রাঞ্জল, সুন্দর, কনসাইসলি আমরা লিখতে পারি, এবং লেখাগুলোর মধ্যে লজিক্যাল ফ্লো থাকবে, ঠিক আছে? এই হচ্ছে আমার আজকের ক্লাস। আর কোনো প্রশ্ন থাকলে বলো। প্রশ্ন নাই ভাইয়া, কমপ্লিমেন্ট আছে।
থ্যাংক ইউ। মানে এই ব্যাপারটা অনেক সুন্দর এবং এই ব্যাপারটা ছোটবেলা থেকে অনেকেই অনেক রকম ভাবে বলছে, কিন্তু এরকম ভাবে আসলে এটা শিখি নাই। তো এটাকে নতুন ভাবে শেখানোর জন্য থ্যাংক ইউ। হুম, আর কেউ কোনো প্রশ্ন? ভাই আমার একটু বিষয় জানার ছিল ভাই। শাহজাহান শেখ, আমি ভালো আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলো। ভাই এই যে আমরা যে আইএলটিএস পরীক্ষাটা দিব, মানে ওইটার যে ডকুমেন্ট যে আমরা যে পরীক্ষাটা দিলাম, বা আমরা যদি হয়তো আল্লাহর রহমতে যদি একটা মার্ক পাই এবারে, যেটা আর কি মানে চালানোর মতো, হুম। তাহলে ওইটার যে ডকুমেন্ট কি ওনাদের ওয়েবসাইটে থাকবে, যে ব্রিটিশ কাউন্সিল বা মানে যারা এটা মেনটেন করে আর কি আইএলটিএসটা, ওনাদের ওয়েবসাইটে তোমারে থাকবে কি আমাদের সার্টিফিকেট ডকুমেন্ট দিয়ে গুলো, দিবে, না শুধু আমরা স্ট্যাম্প দিয়ে, তোমার স্ট্যাম্প দিয়ে সার্টিফিকেট দিয়ে দিবে। ওটা তুমি পৃথিবীর যে কোনো জায়গায় শো করতে পারবা। মেয়াদ হচ্ছে 2 বছর। আমি পরীক্ষা দিব, কিন্তু এখনো কোনো আইএলটিএস করোনার কারণে এখনো ডেট পাচ্ছি না। আর ডেট পাইলে আমি হয়তো বা নেক্সট দিয়ে দিব, কারণ আমি এমন টাইমে দিব যাতে করে আমার, যেহেতু এখানে পিএইচডি শুরু করে ফেলছি, করোনার কারণে যেতে পারবো কিনা, কি অবস্থায় আছে। তোমার ভাবিরও পিএইচডির ফাইনাল স্টেজে আছে, ওরও পিএইচডি হয়ে যাবে স্কলারশিপ চাইনিজ গভর্নমেন্ট। তো হয়ে গেলে, আর বাচ্চাটাও যেহেতু ছোট আছে, তো সামহাও তো আমি অস্ট্রেলিয়া কানাডা মুভ করবো, এই জন্য হয়তো নেক্সট ইয়ারে দিয়ে দিতে পারি। এমন ভাবে দিব যাতে করে ওই 2 বছরের মধ্যে আমি কোথাও মুভ করি। কারণ দিলা পরীক্ষা, ওই 2 বছরের মধ্যে তোমার ওই সার্টিফিকেটটা কাজে লাগাইতে হবে। ঠিক আছে, আর 2 বছর শেষ হয়ে গেলে আবার তোমার পরীক্ষা দিতে হবে। এটা জি ভাই, এই যে এই কথাটা জিজ্ঞেস করার কারণ কি জানেন ভাই, আজকে আমার একজনে মেসেজ দিল যে আইএলটিএস সার্টিফিকেট দেয় উনি। মানে আমি বললাম এটা কেমনে পসিবল আইএলটিএস সার্টিফিকেট, পরে বলতেছে হ্যাঁ পসিবল, মানে একদম ভেরিফাই করা। তো আমি বলছি আচ্ছা, পরে বললাম আচ্ছা কস্ট কত। উনি দেখাইছেন বিভিন্ন ব্র্যান্ড অনুসারে, দেখাইছেন যে $1300, $1200, $800 এরকম দেখাইছেন, তাইলে ওই ওইরকম আর কি। কি এটা হলো তো না, জানা। বিদেশে আইসা জেল খাটা লাগবে। পৃথিবী অনেক সহজ, তখন তুমি ওই সার্টিফিকেটটা দিবা, ওইখানে তোমার সবকিছু লেখা থাকবে, তোমার নাম্বার, ইয়ার। তো যখনই তারা চেক করলে কিন্তু চাইলে চেক করতে পারবে। ব্রিটিশ কাউন্সিলের প্রতিটা সিস্টেমের মধ্যে তোমার ইনফরমেশন দেওয়া শেষ। ঠিক আছে, যেমন ছোট একটা উদাহরণ বলি। আমি চায়নাতে আসার পরে প্রথমে যখন এন্ট্রি করি, আমার পাসপোর্ট টাসপোর্ট তো সব ওরা হেনে নিয়ে নিছে। আমি এখন যেখানেই যাই, খালি পাসপোর্টটা ওরা খালি সার্চ দেয়। আমার বাপ চাচা 14 গোষ্ঠীর নাম সঙ্গে সঙ্গে যেখানেই যাই শো করে। ঠিক আছে, পৃথিবী অনেক সহজ ভাই। তুমি এগুলা ভুলেও করবা না। অনেকে এরকম করে, যদি নেও তাহলে দেখা গেল যে সবই নিয়ে আসছে, স্কলারশিপ হয়েছে, সে চেক করলো। অথবা তুমি অ্যাপ্লিকেশন আবেদন করছো, দেখলো যে তোমার হচ্ছে যে সিস্টেমের মধ্যে নাই। অথবা তুমি গেলাও, ধরো সিস্টেমে অ্যাডমিশনটা হয়ে গেল, যাওয়ার পরে তুমি যখন চেক করবে সিস্টেমের মধ্যে নাই, তোমার তো ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিবে। এই ফ্রড করার কারণে তোমার হচ্ছে জেলও হইতে পারে, একাডেমিক ক্যারিয়ার একদম শেষ। ঠিক আছে, বি কেয়ারফুল। দুনিয়া অনেক, জি ভাই, জি ভাই, ওইটাই আমার দ্বারা তো কখনো পসিবলই না এত ডলার দেওয়া নীল খেতে সার্টিফিকেট অনেক কিনা। কিছু বানানো Just যায়, নীল খেতে অনেকে অনেক কিছু বানায় অনেক কিছু চালাচ্ছে, সেটা বাংলাদেশেই সম্ভব, দেশের মধ্যে সেটা। তারপরেও সব জায়গায় না, ধরা খেলে একবার জীবন শেষ। বি কেয়ারফুল। দুনিয়া যদি এত সহজ হতো, তাহলে তো সবাই অস্ট্রেলিয়া কানাডা চলে যেতে পারতো, সবাই পুরো বড় স্কলারশিপ পাইতো। জি ভাই, ধন্যবাদ ভাই। আর কার কোনো প্রশ্ন আছে? না হলে আমরা শেষ করে দেই। আগামীকালকে আমাদের স্পিকিং হবে ইনশাল্লাহ। খুব বেশি না, আমরা জুনের মধ্যে আমরা শেষ করে দিব। জুলাই থেকে আমাদের জিএস ট্রেনিং শুরু হবে। জুনের মধ্যে ইনশাল্লাহ সব শেষ হয়ে যাবে। আর যারা আগের ক্লাসগুলো মিস করছে অবশ্যই দেখতে হবে। এখন সব চলবে ফাইনাল লেভেলে, মানে এখন যেটা হবে সেটা মনে করো কোচিং এ ভর্তি হওয়ার পরে যেটা তোমরা পাবা। মানে তোমাদের আগের যে সমস্যাগুলো সেগুলো কেউ তোমাকে ওইভাবে ধরে ধরে শিখাবে না। আর যদি শিখতে চাও আলাদা করে কোর্স করতে হবে, তারপরে তোমার আইএলটিএস যাইতে হবে। এখন আমি পুরো আইএলটিএস এর কিভাবে আইটেম গুলো থাকে, কিভাবে লিখতে হয় দ্যাটস ইট শেখাবো। কিন্তু এর আগের ক্লাসগুলো যারা মিস করছে, তাদের ইংলিশে সমস্যা আছে, ও কিছু বুঝবে না। পরীক্ষা দিবে, 5 পাবে, 5.5 পাবে, 5 পাবে, 5.5 পাবে, 4.5 পাবে। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। জি ভাই, আসসালামু আলাইকুম।